নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ব্রত আর তোমরা শুনছো ফেনোমেনাল আর্কাইভ। তো সবার আগেই তোমাদের সবাইকে একটা অসংখ্য ধন্যবাদ আমি জানাচ্ছি, কারণ আমি আগের সপ্তাহে যে গল্পটা দিয়েছিলাম ব্যোমকেশ বক্সীর চরিত্র দ্বারা অনুপ্রাণিত হয়ে আমার সম্পূর্ণ নিজস্ব চরিত্র সত্যব্রতর একটি কাহিনী প্রচ্ছন্ন, আর তোমরা সেই গল্পটিকে এত বেশি পরিমাণে ভালোবাসা দিয়েছো, এত বেশি সাপোর্ট দেখিয়েছো যে বর্তমানে গল্পটায় 2K ভিউজ। আর আমি আশা করব যে তোমরা এইভাবেই গল্পটাকে আরও 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 বেশি সাপোর্ট দেখাবে, আর গল্পটাকে নিশ্চয়ই তোমরা 10K পর্যন্ত নিয়ে যাবে। কারণ এইভাবে তোমরা যদি সাপোর্ট দেখাতে থাকো, হয়তো এবছরেই আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। আর মনিটাইজ হয়ে গেলেই আমার একটা অনেক বড় পরিকল্পনা আছে। পরিকল্পনাটা হয়তো তোমরা আর কিছুদিনের মধ্যে জানতে পারবে, কিন্তু এখন আমি জানাচ্ছি না। আর যেটা সবথেকে বড় কথা, আবারও তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে তোমাদের জন্য আমার চ্যানেলের বিশেষ নিবেদন, ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের কাহিনী অবলম্বনে একটি কাহিনী শার্দুল। তো তোমরা বর্তমানে তো সম্ভাজি মহারাজকে সবাই চেনো, ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র উনি। আর আমি দেখলাম যে যে পরিমাণে খাওয়া মুভিটা পপুলার হয়েছে, এবার যারা হলে গিয়ে সিনেমাটা দেখছো তাদের তো খুবই ভালো, কিন্তু যারা দেখতে পাচ্ছ না তাদের জন্যই মূলত আমার এই পরিকল্পনাটা গ্রহণ করা। তা এবার দেখি কি হয়। আশা করছি তোমাদের গল্পটা ভালো লাগবে। আর যেহেতু আমার বর্তমানে বিএডের ট্রেনিং চলছে, সেহেতু এবারের গল্প পাঠেও আমি নেই, কিন্তু আজকে তোমাদের জন্য গল্প পাঠ করবে আমার কলেজের এক জুনিয়র শ্রেময়ী ঘোষ। ওর গল্প পাঠ তোমরা এর আগে শুনেওছো এবং পছন্দও করেছো। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের বিশেষ নিবেদন, ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের কাহিনীর ওপর ভিত্তি করে গড়ে ওঠা কাহিনী শার্দুল। গল্প পাঠে শ্রেময়ী ঘোষ। ওভার টু ইউ শ্রেময়ী। সপ্তদশ শতকের ভারতবর্ষ। মোঘল সাম্রাজ্যের শক্তি তখনও তুঙ্গে, কিন্তু দাক্ষিণাত্যে উদিত হয়েছে এক নতুন সূর্য, মারাঠা শক্তি। শিবাজি মহারাজের দুর্দমনীয় নেতৃত্বে এক স্বাধীন রাষ্ট্রের বীজ বোনা হয়েছে, যার শিকড় গভীরে প্রবেশ করছে। এই প্রবল ঝঞ্ঝাবাহিত সময়েই জন্ম নিলেন এক মহান যোদ্ধা, এক ভবিষ্যৎ রাজা, ছত্রপতি সম্ভাজি মহারাজ। 1657 সালের 14ই মে পুরন্দর দুর্গের প্রাচীরের ভেতর এক বজ্রগম্ভীর রাতে জন্ম নেন সম্ভাজি। তার পিতা মহাবীর শিবাজি মহারাজ তখন দিল্লির মোগল সম্রাট ঔরঙ্গজেবের বিরুদ্ধে একের পর এক বিদ্রোহ সংগঠিত করছেন, গড়ে তুলছেন এক অজেয় মারাঠা শক্তি। মা সাইবাই এক বুদ্ধিমতী বিচক্ষণ নারী, যিনি তার সন্তানকে রাজধর্মের আদর্শে গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সম্ভাজি যখন মাত্র 2 বছর বয়সী, তখনই তার মা মৃত্যুবরণ করলেন। মাতৃস্নেহের অভাব যেন ছেলেটির কোমল হৃদয়ে এক গভীর শূন্যতা সৃষ্টি করে গেল। শিবাজি মহারাজ, যিনি নিজেও এক ব্যস্ত রাজপুরুষ, ছেলের যত্ন নেওয়ার ভার দিলেন তার আত্মীয়দের ওপর। তবে রাজপ্রাসাদের অন্তরে রাজনৈতিক কূটচাল, ষড়যন্ত্রের জাল
ইত্যাদি এই কোমল শিশুটির জীবনের অংশ হয়ে উঠেছিল। শৈশব থেকেই সম্ভাজি ছিলেন প্রখর বুদ্ধিসম্পন্ন এবং চঞ্চল স্বভাবের। যুদ্ধবিদ্যা, কূটনীতির পাশাপাশি সংস্কৃত, মারাঠি, ফার্সি, অন্যান্য নানান ভাষায় অল্প বয়সেই পারদর্শী হয়ে ওঠেন তিনি। গুরু বালাজি আওয়ারসে ও অন্যান্য মারাঠা পণ্ডিতদের কাছ থেকে তিনি শাস্ত্র ও যুদ্ধ কৌশলের পাঠ নেন। কিন্তু এই শিক্ষার পেছনে ছিল আরও বড় এক পরিকল্পনা। শিবাজি মহারাজ বুঝতে পারছিলেন যে তার সাম্রাজ্য রক্ষার জন্য প্রয়োজন এক শক্তিমান উত্তরাধিকারী। তাই ছোটবেলা থেকেই সম্ভাজিকে কঠোর শৃঙ্খলার মধ্যে গড়ে তোলা হয়। রাজপ্রাসাদের বিলাসিতা ছিল তার জন্য নিষিদ্ধ। তাকে পাঠানো হয় দুর্গ, সেনানিবাস, যুদ্ধ ময়দানে, যেখানে রক্ত আর লোহা দিয়েই লেখা হতো ইতিহাস। মাত্র 9 বছর বয়সে সম্ভাজি প্রথম যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন। মারাঠা সৈন্যদের সঙ্গে মহারাষ্ট্রের বিভিন্ন দুর্গ পরিদর্শন করলেন, প্রতিরক্ষা ব্যবস্থা বুঝতে শিখলেন, শত্রুর কৌশল বিশ্লেষণ করলেন। 1672 খ্রিস্টাব্দে যখন তিনি মাত্র 15 বছরের তরুণ, তখনই তাকে পাঠানো হয় মুঘল বাহিনীর বিরুদ্ধে এক অভিযানে। তার সাহসিকতা, বুদ্ধিমত্তা এবং অসাধারণ নেতৃত্ব গুণ দেখে সেনারা বিস্মিত হলেন। তার তরবারি ছিল বজ্রের মতো, আর তার কণ্ঠ ছিল বজ্রনাদ সম। শিবাজি মহারাজ তাঁর ছেলের মধ্যে এক ভবিষ্যৎ ছত্রপতির ছায়া দেখতে পেয়েছিলেন। যদিও শৈশব থেকেই সম্ভাজি এক পরাক্রমশালী যোদ্ধায় পরিণত হচ্ছিলেন, কিন্তু মারাঠা দরবারেও তো ষড়যন্ত্র বাড়ছিল। তার সৎ মা সরাইবাই চাইতেন তার নিজ পুত্র রাজারাম যেন পরবর্তীতে রাজা হয়। তাই সম্ভাজির বিরুদ্ধে নানান রকম চক্রান্ত হতে থাকে। তাকে দুর্বল, অবাধ্য দেখানোর চেষ্টা করা হয়। এদিকে শিবাজি মহারাজ বুঝতে পারছিলেন যে ভবিষ্যতে সম্ভাজির জন্য পথ খুব একটা সহজ হবে না। তিনি তাই ছেলেকে কেবল রাজকীয় সৌন্দর্য নয়, রক্ত ও অগ্নির পরীক্ষায় তৈরির শিক্ষা দিচ্ছিলেন। তবে ভাগ্য কি লিখে রেখেছিল সম্ভাজির জন্য? ইতিহাসের পাতায় তিনি কিভাবে নিজের নাম খোদাই করবেন? পুরন্দর দুর্গের আকাশে তখন সন্ধ্যার লালচে আভা, যেন রক্তিম আগুন ছড়িয়ে পড়েছে দিগন্তে। দূরে পাহাড়ের কালো ছায়া পড়েছে, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে এক তরুণ, যার চোখে ঝলসে উঠছে দিগন্তজয়ী আকাঙ্ক্ষা। তিনি রাজকুমার সম্ভাজি, শিবাজি মহারাজের উত্তরাধিকারী, এক অনাগত ঝড়ের পূর্বাভাস। শৈশব কেটেছে কৌশল, ষড়যন্ত্র আর সামরিক শিবিরের কঠোর নিয়মের মধ্যে। কিন্তু আজ তিনি আর কেবল একটি নাম নন, বরং এক প্রতিশ্রুতি, এক ভবিষ্যৎ রাজা, যার কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে মারাঠাদের স্বাধীনতার স্বপ্ন। শিবাজি মহারাজ, যিনি ছিলেন মারাঠাদের মহান নেতা, তিনি কখনোই সম্ভাজিকে সাধারণ রাজকুমারদের মতন বিলাসে বড় হতে দেননি। তিনি জানতেন ভবিষ্যতে মোগল সম্রাট ঔরঙ্গজেবের মতন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়তে গেলে তার সন্তানকে শিখতে হবে কঠোরতা, ধৈর্য, অনমনীয়তা। সম্ভাজিকে তাই শৈশবেই পাঠানো হয় দাক্ষিণাত্যের দুর্গগুলিতে, যেখানে অভিজ্ঞ মারাঠা সেনাপতিরা তাকে যুদ্ধবিদ্যার পাঠ দেন। তরবারি চালানো, অশ্বারোহণ, কৌশলগত পরিকল্পনা, এসবের পাশাপাশি তাকে শিক্ষা দেওয়া হয় কূটনীতি ও ন্যায়পরায়ণতার। শিবাজি বলতেন, যদি রাজা ন্যায়পরায়ণ না হন, তবে তিনি শত্রুর থেকেও ভয়ঙ্কর। এই কথাগুলি সম্ভাজির হৃদয়ে যেন অগ্নিশিখার মতো জ্বলতে থাকত। 1672 সাল
মাত্র 15 বছরের এক তরুণ সম্ভাজি, কিন্তু তার শক্তিমত্তা ও কৌশলের সামনে অনেক প্রবীণ সেনাপতিও বিস্মিত। সে সময় মোগলরা দক্ষিণ ভারতে তাদের আধিপত্য বিস্তার করতে মরিয়া, আর মারাঠারা প্রতিরোধের জন্য সদা প্রস্তুত। শিবাজী মহারাজ তার ছেলেকে প্রথমবার পাঠালেন এক গুরুত্বপূর্ণ অভিযানে। পেন ছিল মুঘলদের একটি কৌশলগত দুর্গ, যা দখল করা মোটেও সহজসাধ্য ছিল না। কিন্তু সম্ভাজি অত্যন্ত সূক্ষ্ম একটি পরিকল্পনা করলেন। তিনি রাতের আধারে তার যোদ্ধাদের নিয়ে দুর্গের চারিদিক ঘিরে ফেললেন। প্রবল বৃষ্টির মধ্যে এক ঝটিকা আক্রমণ করে ভেতরের সেনাদের বিশৃঙ্খল করে তুললেন তিনি। তার তরবারির ঝলকানিতে শত্রুরা রক্তাক্ত হতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই দুর্গের পতাকা বদলে যায়। মুঘলদের পতনের সূচনা হলো, আর এক নতুন সূর্যোদয় ঘটল সম্ভাজির হাত ধরে। শিবাজী মহারাজ যখন শুনলেন তার ছেলের এই বিজয়ের কথা, গর্বে আপ্লুত হলেন তিনি। তার চোখে জল এলো। সেই জল ছিল আনন্দের, গর্বের, যেন তিনি তার যোগ্য উত্তরাধিকারীর এক ঝলক দেখতে পেলেন। তিনি সম্ভাজিকে বললেন, তুমি কেবল আমার পুত্র নও, তুমি এই মাটির রক্ষক। তবে সম্ভাজির এই উত্থান সবার জন্য মোটেও সুখকর হয়নি। বিশেষত তার সৎ মা সরাইবাই এবং তার অনুগত মন্ত্রীরা মোটেই চাইতেন না সম্ভাজি উত্তরাধিকারী হোক। রাজারামকে উত্তরাধিকারী করতেই চেয়েছিলেন তারা। সম্ভাজি বুঝতে পারেন শুধু বাইরের শত্রুর সঙ্গেই নয়, বরং রাজপ্রাসাদের ভেতরেও শত্রুদের সঙ্গে লড়ছেন তিনি। তিনি বুঝতে পারেন এক যোদ্ধার অস্ত্র কেবল তরবারি নয়, তার বুদ্ধিও। এদিকে শিবাজী মহারাজও এই ষড়যন্ত্র বুঝতে পারছিলেন। তাই তিনি তার ছেলেকে আরো কঠোরভাবে প্রস্তুত করে রাখলেন। শত্রু যতই শক্তিশালী হোক না কেন, সম্ভাজি যাতে কখনো পরাজিত না হন। এই সময় এক নতুন শক্তির প্রবেশ ঘটল দাক্ষিণাত্যে। মোগল সম্রাট ঔরঙ্গজেব দাক্ষিণাত্য আক্রমণ করলেন। তিনি শিবাজির প্রতিরোধের সামনে হারলেন বটে, কিন্তু তিনি জানতেন যদি মারাঠা শক্তিকে প্রকৃতভাবে দমন করতে হয়, তবে শিবাজি পুত্র সম্ভাজিকেও দমন করা প্রয়োজন। শিবাজি মহারাজ কি সম্ভাজিকে যথেষ্ট প্রস্তুত করে তুলতে পারবেন? মারাঠা সাম্রাজ্য কি এই কুটচাল ও যুদ্ধের ভেতরেও অটুট থাকবে? 1680 সালের বসন্তকাল, সহ্যাদ্রির দুর্গম পর্বতমালার কোলে বসে থাকা রায়গড় দুর্গ, মারাঠা সাম্রাজ্যের অটল দুর্গ। তখনও যেন দুর্গটি এক অজেয় প্রাচীরের মতো দাঁড়িয়ে। শিবাজী মহারাজের শাসনমণ্ডলীর আলোচনা সেখানে প্রতিদিনই চলত। কৌশল, যুদ্ধনীতি, রাষ্ট্রের ভবিষ্যৎ ইত্যাদি ছিল আলোচনার বিষয়বস্তু। কিন্তু এই আলোচনাগুলির মাঝেই এক ছায়া ধীরে ধীরে বিস্তৃত হচ্ছিল, এক অশুভ পূর্বাভাস, যা মারাঠাদের ভাগ্য বদলে দিতে চলেছে। শিবাজী মহারাজ তখন 52 বছর বয়সী। মৃত্যুর ছায়া যেন চারপাশে ধীরে ধীরে ঘনিয়ে আসছে তার। তখনও প্রবল শক্তিশালী তিনি। তার বুদ্ধিমত্তা, নেতৃত্বগুণ, কৌশলের জন্য শত্রুরা তাকে তখনও ভয় করে। কিন্তু সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, থেমে থাকে না। 1680 সালের মার্চ মাসে শিবাজী মহারাজ আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। জ্বর, দুর্বলতা, অজানা এক রোগ তাকে গ্রাস করল। রাজদরবারের মন্ত্রী, সেনাপতি, এমনকি সাধারণ প্রজারা উদ্বিগ্ন হয়ে পড়লেন। সম্ভাজি তখন 23 বছর বয়সী। তার পিতার অসুস্থতা তাকে উদ্বিগ্ন করছিল, কিন্তু তিনি জানতেন এই মুহূর্ত
কাঁদার মুহূর্ত নয়, শক্ত হয়ে দাঁড়াতে হবে তাকে। তবে রাজপ্রাসাদের ভেতরেই ঘটছিল অন্য কিছু। সরাইবাই, যিনি ছিলেন শিবাজির অন্যতমা রানী এবং সম্ভাজির সৎ মা, তিনি চেয়েছিলেন তার পুত্র রাজা রানী গদিতে বসুক। তার সমর্থকরাও ষড়যন্ত্র করতে শুরু করেছিল জোর কদমে। রাজমন্ত্রীরা সম্ভাজির বিরুদ্ধে গোপন পরামর্শ শুরু করলেন। তারা বুঝতে পারছিলেন শিবাজি বেঁচে থাকতে কিছু করা সম্ভব নয়, কিন্তু তার মৃত্যুর পর যদি সম্ভাজিকে বন্দী করা যায় তবে রাজারামকে রাজসিংহাসনে বসানোর কাছে আর কোনো বাধাই থাকবে না। 1680 সালের 3রা এপ্রিল রায়গড় দুর্গ যেন স্তব্ধ হয়ে গেল। সেই দিন শিবাজি মহারাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। যে পুরুষ এক স্বাধীন সাম্রাজ্য গড়েছিলেন, যিনি মুঘলদের বিরুদ্ধে দুর্ভেদ্য প্রতিরোধ গড়ে তুলেছিলেন, চলে গেলেন তিনি। রেখে গেলেন এক শূন্যতা। রায়গড় দুর্গের চারিদিকে তখন কান্নার রোল উঠেছে। সৈন্যরা হতভম্ব, প্রজারা বিভ্রান্ত। কেউ বিশ্বাস করতে পারছে না শিবাজি মহারাজ আর নেই। কিন্তু রাজপ্রাসাদের অভ্যন্তরে তখন এক ভিন্ন নাটকীয়তা শুরু হয়েছে। সরাইবাই ও তার অনুগত মন্ত্রীরা দ্রুত এক গোপন পরিকল্পনা সাজিয়ে নিলেন। সম্ভাজিকে বন্দী করতে হবে। শিবাজির মৃত্যুর কয়েকদিনের মধ্যেই ষড়যন্ত্র বাস্তবে রূপ নিল। সম্ভাজিকে গ্রেফতার করা হলো। তাকে পানহালা দুর্গে নজরবন্দি করলেন মারাঠা সেনাদের একাংশ। কিন্তু সম্ভাজি কখনো পরাজয় মানতে শেখেননি। তিনি জানতেন, যদি তিনি এই বন্দিত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকেন তবে মারাঠা সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে আর সম্রাট ঔরঙ্গজেব এর সুযোগ পেয়ে যাবেন। তিনি তার কিছু অনুগত সৈন্যদের সহায়তায় এক দুঃসাহসী পরিকল্পনা করেন। রাতের অন্ধকারে পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে তিনি পানহালা দুর্গ থেকে পালিয়ে যান। ঘোড়ার পিঠে চড়ে বজ্র বেগে ছুটে চললেন তিনি। লক্ষ্য একটাই, নিজেকে মুক্ত করা, নিজের সিংহাসন পুনরুদ্ধার করা। তিনি যখন রায়গড় ফিরে এলেন তখন তার অনুগত মারাঠা সেনারা তাকে দেখে উল্লাসে ফেটে পড়ল। তিনি জানতেন প্রতিশোধ নেওয়ার সঠিক সময় এটাই। 1681 সালে সম্ভাজিকে ছত্রপতি হিসেবে রাজ্যাভিষেক করা হলো। পিতার মতন সিংহাসনে বসে ঘোষণা করলেন, আমি সম্ভাজি, আমার পিতার রক্তবাহী, আমি এই মাটির রক্ষক, আমি শত্রুদের জন্য বজ্রস্বরূপ। সবার আগে সৎমা সরাইবাই এবং তার অনুগামীদের শাস্তি দিলেন তিনি বুঝিয়ে দিলেন, কেউ মারাঠা সাম্রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে পরিণতি হবে ভয়ঙ্কর। শিবাজির মৃত্যুর পর মারাঠা শত্রুরা মনে করেছিল যে এই সাম্রাজ্য হয়তো এখন দুর্বল হয়ে পড়েছে, কিন্তু সম্ভাজি তাদের ভুল প্রমাণ করলেন। শক্ত হাতে রাজ্যের শাসনভার তুলে নিলেন। মোগলদের বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতর প্রতিরোধ গড়ে তুললেন। অন্যদিকে ঔরঙ্গজেব তখন আগ্রহ ভরে অপেক্ষা করছেন। তিনি ভেবেছিলেন শিবাজির মৃত্যু মানেই মারাঠাদের পতন, কিন্তু সম্ভাজি তার প্রত্যাশার চেয়েও বড় এক যোদ্ধা হয়ে উঠলেন। সহ্যাদ্রি পাহাড়ের বুক চিরে ছুটে চলেছে ঘোড়ার পায়ের শব্দ। মাটি কাঁপিয়ে এগিয়ে চলেছে এক বাহিনী। সামনে বজ্রদৃঢ় এক পুরুষ, রাজ চক্রবর্তী ছত্রপতি সম্ভাজি মহারাজ। তার চোখে অগ্নিশিখার মতো দীপ্ত এক সংকল্প, যেন নিজ হাতে তিনি দাক্ষিণাত্যের ভাগ্যলিপি লিখবেন। আর অপর প্রান্তে মোগল সাম্রাজ্যের সম্রাট, প্রবল প্রতিপক্ষ সম্রাট ঔরঙ্গজেব, যিনি এক মুহূর্তের জন্যেও মারাঠাদের স্বাধীন অস্তিত্ব মেনে নিতে প্রস্তুত নন। 1681 সাল শিবাজি মহারাজের মহাপ্রয়াণের পর থেকেই মারাঠা শক্তিকে নিঃশেষ করার জন্য
ঔরঙ্গজেব তার সমগ্র সাম্রাজ্যের শক্তি নিয়ে দক্ষিণ ভারতের দিকে রওনা হলেন। উত্তর ভারতের রাজপুত, পাঠান, বাংলার নবাব, এমনকি আফগান, তুর্কি সেনাদের নিয়ে প্রায় 5 লক্ষ সেনার বাহিনী দাক্ষিণাত্যে প্রবেশ করল। একটি লক্ষ্য তার, মারাঠাদের নিশ্চিহ্ন করা। এদিকে সম্ভাজি তো সহজে হার মানার পাত্র নন। 1681 খ্রিস্টাব্দের শেষে ঔরঙ্গজেব তার সেনাদের নিয়ে প্রবেশ করলেন দাক্ষিণাত্যে। মারাঠারা জানতো এই যুদ্ধ যে কোনো যুদ্ধের চেয়ে অনেক কঠিন হতে চলেছে, কারণ এইবার মুঘলরা সামান্য কোনো দুর্গ দখল করতে আসেনি। তারা এসেছে মারাঠা সাম্রাজ্যের অস্তিত্ব মুছে ফেলতে। আমি সম্ভাজি, শিবাজির পুত্র। ঔরঙ্গজেব, তুমি দাক্ষিণাত্যে এসেছো, কিন্তু এখানে তোমার জন্য অপেক্ষা করছে শুধুই মৃত্যু। সম্ভাজির কণ্ঠস্বর যেন বজ্রের মতো গর্জে উঠল। তিনি জানতেন শক্তিতে হয়তো মুঘলরা বেশি, কিন্তু এই মাটির প্রতিটি কণা, প্রতিটি পর্বত, প্রতিটি নদী মারাঠাদের পক্ষে আছে। সম্ভাজি তার পিতার মতোই গেরিলা যুদ্ধ কৌশলে অগ্রদূত ছিলেন। তিনি জানতেন মুঘল বাহিনী সংখ্যায় বেশি হলেও তাদের ভূগোলের অজ্ঞতা প্রবল। মারাঠা সেনারা আকস্মিক আক্রমণ করে মুঘল বাহিনীকে বিভ্রান্ত করতে শুরু করল। এমনটাই ছিল সম্ভাজির আদেশ। পাহাড়ি দুর্গ থেকে দ্রুত আক্রমণ করে পালানোর কৌশল নেওয়া হলো। মুঘলদের খাদ্য ও অন্যান্য সরঞ্জাম সরবরাহের পথ বিচ্ছিন্ন করা হলো, যাতে তাদের সেনারা ক্ষুধা ও ক্লান্তিতে ধ্বংস হয়। দক্ষিণ ভারতের ছোট রাজ্যগুলির সঙ্গে গোপন মৈত্রী গড়ে তুলে ঔরঙ্গজেবকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন করা হলো। ঔরঙ্গজেব, যিনি ছিলেন একজন ধূর্ত ও কঠোর শাসক, তিনি বুঝতে পারলেন কেবল প্রচলিত যুদ্ধের মাধ্যমে মারাঠা জাতিকে পরাজিত করা সম্ভব নয়। তিনি তাই এক ভয়ঙ্কর পরিকল্পনা নিলেন। দাক্ষিণাত্যের রাজ্যগুলোকে একে একে দখলীকৃত করলেন তিনি, যাতে মারাঠারা প্রতিবেশীদের থেকে কোনো প্রকার সহায়তা না পায়। মারাঠা গ্রামগুলিতে অত্যাচার, গণহত্যা চালানো শুরু করলেন, যাতে সাধারণ জনগণ সম্ভাজির বিরুদ্ধে বিদ্রোহ করে। প্রতিটি পরাজয়ের পর আরও নতুন সেনাদল পাঠিয়ে তিনি এক দীর্ঘকালীন যুদ্ধের কৌশল নিলেন, যা ছিল ধৈর্যের পরীক্ষা। তিনি ঘোষণা করলেন, যতদিন দাক্ষিণাত্যে সম্ভাজি বেঁচে থাকবে ততদিন আমি বিশ্রাম নেব না। আল্লাহর নামে শপথ করছি, মারাঠা জাতিকে মুছে ফেলবো আমি। কিন্তু সম্ভাজি ছিলেন শিবাজির যোগ্য উত্তরসূরি। 1682 সালের গ্রীষ্মকাল, ঔরঙ্গজেব তার অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি শাহাবুদ্দিন খানকে পাঠালেন রামশেভানের দুর্গ দখল করতে। রামশেভান ছিল মারাঠাদের অন্যতম গুরুত্বপূর্ণ এক দুর্গ। এই দুর্গ ধ্বংস হলে গোটা পশ্চিম মহারাষ্ট্রই মুঘলদের হাতে চলে যেত। শাহাবুদ্দিন খান বিশাল বাহিনী নিয়ে দুর্গ অবরোধ করলেন। বহুদিন ধরে চলল এই অবরোধ, কিন্তু দুর্গের ভিতরের মারাঠা যোদ্ধারা ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ। তারা শেষ রক্তবিন্দু দিয়ে দুর্গ প্রতিরক্ষা করলেন। সম্ভাজি তার সেরা সেনাপতিদের নিয়ে নিজে রামশেভানের দিকে অগ্রসর হলেন। তিনি জানতেন একবার যদি শাহাবুদ্দিনকে পরাজিত করা যায় তবে মোগল বাহিনীর মনোবল অবশ্যই চূর্ণ হবে। সম্ভাজি অত্যন্ত নিপুণভাবে তার বাহিনীকে 3 ভাগে ভাগ করলেন। একদল সরাসরি শাহাবুদ্দিনের বাহিনীর ওপর আক্রমণ চালালো, আরেক দল রাতের অন্ধকারে মুঘল শিবিরে আগুন লাগিয়ে দিল। তৃতীয় দলটি দুর্গের ভেতর থেকে বেরিয়ে এসে পেছন দিক থেকে মুঘল বাহিনীকে ঘিরে ফেলল। মুঘল বাহিনী এক মুহূর্তের জন্যও বুঝতে পারেনি যে কি ঘটছে।
চারিদিক থেকে ঘেরাও হয়ে তারা দিশেহারা হয়ে পড়ল। শেষ পর্যন্ত শাহাবুদ্দিন গুরুতর আহত হলেন। তার বাহিনী পিছু হটতে বাধ্য হল। রামসেবানের যুদ্ধে পরাজয়ের পর সম্রাট আওরঙ্গজেব আরও ক্ষিপ্ত হলেন। আবারও বুঝলেন সম্ভাজিকে সহজে হারানো যাবে না। সম্ভাজি বিজয়ের পর নিজেও অনুধাবন করলেন এই যুদ্ধ সহজে মেটার নয়। তিনি বললেন, এ যুদ্ধ আমার একার নয়, এ যুদ্ধ আমার জাতির। আমি যদি শেষ হই তবে এই যুদ্ধ কিন্তু শেষ হয়ে যাবে না। 1683 সালে সম্ভাজি ও আওরঙ্গজেবের বাহিনীর মধ্যে একের পর এক সংঘর্ষ চলতে লাগলো। মোগল বাহিনী বারবার পরাজিত হচ্ছিল, কিন্তু তাদের সংস্থান এত বিশাল ছিল যে তারা আবার শক্তি সংগ্রহ করে আক্রমণ চালালো। সম্ভাজির মনেও এবার সংশয় জাগল, এই অনন্ত যুদ্ধের শেষ কোথায়? তিনি বুঝতে পারছিলেন শুধু যুদ্ধ জয় করাই যথেষ্ট নয়, তাকে রাজনৈতিকভাবে শক্তিশালী হতে হবে। মারাঠা সাম্রাজ্যের শত্রুদের একত্রিত হতে বাধা দিতে হবে। কিন্তু ভাগ্য কি সম্ভাজির পক্ষে থাকবে? সহ্যাদ্রি পাহাড়ের বুকে তখনও বজ্রগর্জনের মতো ধ্বনিত হচ্ছে যুদ্ধের দামামা। ধুলোমাখা রণক্ষেত্রে একের পর এক তরবারির ঝলকানি, অশ্বারোহীদের ক্ষিপ্র গতি, রক্তমাখা মাটির গন্ধে এক শোক সঙ্গীত রচনা হচ্ছে। দাক্ষিণাত্যের আকাশ যেন সাক্ষী মুঘলদের বিরুদ্ধে যোদ্ধাদের শেষ অগ্নি পরীক্ষার। এই শেষ যোদ্ধা আর কেউ নন, ছত্রপতি সম্ভাজি মহারাজ। তখনও ক্লান্ত হননি তিনি, তখনও তার হৃদয়ে পিতার শিক্ষা, হাতে বজ্র দৃঢ় তরবারি, মনে একটাই সংকল্প, মারাঠাদের স্বাধীনতা বজায় রাখা, আওরঙ্গজেবের স্বপ্ন চূর্ণ করা। দীর্ঘ 7 বছর ধরে সম্ভাজি ও আওরঙ্গজেব একে অপরের বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত। প্রতিবারই আওরঙ্গজেব নতুন সেনাদল পাঠিয়েছেন, নতুন রণকৌশল সাজিয়েছেন। প্রতিবারই সম্ভাজির দুর্ধর্ষ প্রতিরোধ পরিকল্পনাকে ধূলিসাৎ করে দিয়েছে। কিন্তু এবার মোগল সম্রাট এক নতুন কৌশল করলেন। সামরিক শক্তিতে সম্ভাজিকে হারাতে না পেরে বিশ্বাসঘাতকতার পথ বেছে নিলেন তিনি। আওরঙ্গজেব তার গুপ্তচরদের মারাঠা সেনাদলে প্রবেশ করালেন। তার অন্যতম প্রধান লক্ষ্য ছিল সম্ভাজির কাছের লোকেদের দুর্বল করা, তাদের মনে সন্দেহ সৃষ্টি করা। ষড়যন্ত্র সফল হতেও কিন্তু বেশি সময় লাগলো না। মারাঠাদের গোপন তথ্য বহন করত কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি, সাংভি কালেশ্বর, গোপনীয় দূত, গোয়ালিয়র। এই 2 ব্যক্তি সম্ভাজির প্রতি অবিচল বিশ্বস্ত ছিলেন, কিন্তু মুঘলদের দ্বারা প্ররোচিত ও প্রলোভিত হয়ে শেষমেশ বিশ্বাসঘাতকতা করলেন। মুঘল সেনাপতি মুকাররব খানকে সম্ভাজির গতিবিধি সম্পর্কে সমস্ত গোপন তথ্য তুলে দিলেন। 1689 সালের শীতকাল, সম্ভাজি তার অনুগত সেনাপতিদের নিয়ে সংহাত দুর্গে অবস্থান করছেন। পরিকল্পনা চলছে এক নতুন আক্রমণের, যার লক্ষ্য ছিল মুঘলদের কিছু গুরুত্বপূর্ণ দুর্গ দখল করা। কিন্তু তিনি জানতেন না তার অবস্থান ইতিমধ্যেই মুঘলদের কাছে ফাঁস হয়ে গেছে। ফেব্রুয়ারির এক রাতে অন্ধকার মোড়ানো সহ্যাদ্রির উপত্যকা জেগে উঠল অসংখ্য মশালের আলোয়। মুকাররব খানের বিশাল মুঘল বাহিনী আচমকা সংহাত দুর্গ আক্রমণ করল। সম্ভাজি ও তার অনুগত সৈন্যরা দ্রুত প্রতিরোধ গড়ে তুললেন। তার তরবারি বজ্রের মতো আঘাত হানছিল। সৈন্যদের মনোবল দৃঢ় ছিল, কিন্তু তারা বুঝতে পারছিলেন শত্রুর সংখ্যা অত্যন্ত বেশি। প্রবল প্রতিরোধের পরেও মুঘল বাহিনীর চারদিক থেকে তাদের ঘিরে ফেলল। প্রবল প্রতিরোধের পরেও
মুঘল বাহিনী চারদিক থেকে তাদের ঘিরে ফেলল। যোদ্ধারা একে একে প্রাণ দিতে লাগলেন। সম্ভাজি কিন্তু পিছু হটলেন না, লড়াই চালিয়ে গেলেন তিনি। রক্তাক্ত, ধুলোয় ঢাকা, ক্লান্ত কিন্তু অবিনশ্বর সম্ভাজি ধরা পড়লেন, পরাজিত হলেন না। তার দৃষ্টি তখনও অগ্নিময়, মুখে কোনো ভয় নেই। আওরঙ্গজেব যখন শুনলেন সম্ভাজি বন্দী হয়েছেন, আনন্দে উল্লাসে মেতে উঠলেন তিনি। এতদিনের প্রতিপক্ষ, যিনি তার জন্য এক দুঃস্বপ্ন হয়ে উঠেছিলেন, অবশেষে তাকে জালে ধরা গেছে। কিন্তু তিনি জানতেন সম্ভাজিকে কেবল বন্দী করলেই হবে না, তার মানসিকতাকে ভেঙে ফেলতে হবে, তার আত্মবিশ্বাস ধূলিসাৎ করতে হবে, যাতে মারাঠারা চিরদিনের জন্য ভীত হয়। সম্ভাজির জন্য এক অমানবিক পরিকল্পনা করলেন আওরঙ্গজেব। 1689 সালের বসন্তকাল। দাক্ষিণাত্যের আকাশ তখনও রক্তবর্ণ, যেন আগুনের আঁচে পুড়ে যাচ্ছে সমগ্র প্রান্তর। সহ্যাদ্রি পর্বতমালার বুক চিরে বইছে এক বিষণ্ণ বাতাস, যে বাতাস বহন করে আনছে এক দুঃসংবাদ। মারাঠাদের অগ্নিকাণ্ডের মতো দুঃসাহসী সম্রাট ছত্রপতি সম্ভাজি মহারাজ বন্দী হয়েছেন। বন্দিত্ব মানেই পরাজয় নয়। সম্ভাজির চোখে তখনও অগ্নিশিখা, তার মুখে তখনও বজ্রকঠিন এক বিদ্রুপের হাসি। তিনি জানতেন তার শরীর হয়তো শত্রুর হাতে বন্দী হয়েছে, কিন্তু তার আত্মা স্বাধীনতার মতোই অজেয়। আওরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের নির্মমতম শাসক। তিনি যখন শুনলেন সম্ভাজি মহারাজকে বন্দী করা হয়েছে, তখন তিনি খুশিতে আত্মহারা হয়ে উঠলেন। দীর্ঘ 7 বছর ধরে এই এক যোদ্ধাই তার পরিকল্পনাগুলো ব্যর্থ করেছে, মোগল বাহিনীর মনোবল ভেঙেছে, আর আজ সেই যোদ্ধা তার সামনে শৃঙ্খলিত। কিন্তু আওরঙ্গজেব জানতেন কেবল হত্যা করলেই হবে না, সম্ভাজিকে এমন এক দণ্ড দিতে হবে যা দেখে মারাঠারা চিরতরে ভীত হয়ে পড়বে। তাই তিনি পরিকল্পনা করলেন এক নৃশংসতম পরিণতির। সম্ভাজিকে বন্দি করে নিয়ে যাওয়া হলো আওরঙ্গজেবের শিবিরে, যা তখন দাক্ষিণাত্যের তুলজাপুরে অবস্থিত ছিল। বিশাল শ্বেত পাথরের তাঁবুর ভেতর বসেছিলেন সম্রাট আওরঙ্গজেব। শিকল পরানো সম্ভাজিকে আনা হলো তার সামনে। আওরঙ্গজেব ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, চোখে তার হিমশীতল নিষ্ঠুরতা। যদি তুমি প্রাণে বাঁচতে চাও, তবে 2টি পথ খোলা আছে। প্রথমত, ইসলাম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে মোগল সাম্রাজ্যের এক উচ্চপদস্থ আমির বানিয়ে দেব। দ্বিতীয়ত, যদি ইসলাম গ্রহণ না করো, তবে আমি তোমাকে এমন মৃত্যু দেব যা ইতিহাস কখনো ভুলবে না। সম্ভাজি এক মুহূর্তের জন্যেও বিচলিত হলেন না। ধীরে ধীরে আওরঙ্গজেবের চোখের দিকে তাকালেন তিনি, যেন সেখানে শাসকের মুখোশের আড়ালে এক কাপুরুষকে খুঁজে নিচ্ছেন তিনি। বিদ্রুপের হাসি হেসে সম্ভাজি বললেন, তুমি যদি ভাবো তোমার ভয়ে আমি ধর্ম গ্রহণ করব, তবে তুমি আমাকে চেনো না। শিবাজির পুত্র আমি, ভগবান মহাদেবের উপাসক। তোমার শাসনের সামনে কখনো মাথা নত করব না আমি। শিবিরের ভেতর নেমে এলো এক অস্বাভাবিক নিস্তব্ধতা। মুঘল সেনাপতিরা হতভম্ব হয়ে গেলেন, কারণ এর আগে অনেক রাজপুত, বাংলার নবাব, এমনকি দক্ষিণ ভারতের রাজারা আওরঙ্গজেবের কাছে মাথা নত করেছেন। কিন্তু সম্ভাজি, তিনি তো বজ্রদৃঢ়, এক চিরকালীন বিদ্রোহের প্রতিমূর্তি। আওরঙ্গজেবের মুখ কিছুটা কালো হয়ে এলো, তার গলায় তখন প্রতিহিংসার আগুন, চোখ জ্বলছে রাগে। তবে মৃত্যুই তোমার একমাত্র পথ। সম্ভাজিকে মৃত্যুদণ্ডের আদেশ দিলেন তিনি। তবে এই দণ্ড কোনো সাধারণ মৃত্যুদণ্ড নয়,
তাকে 7 দিনের অমানবিক অত্যাচারের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হবে। প্রতিটি দিন এক নতুন শাস্তির সাক্ষী হবেন তিনি। প্রথম দিন তার চোখের সামনে তার অনুগত সেনাপতিকে হত্যা করা হলো। দ্বিতীয় দিন তার পিঠের চামড়া ছুরি দিয়ে কাটা হলো, যাতে তার শরীরের রক্তক্ষরণ বন্ধ না হয়। এরপর তৃতীয় দিন তার নখ টেনে উপড়ে দেওয়া হলো। চতুর্থ দিন তাকে গরম লোহার শিক দিয়ে দগ্ধ করা হলো। পঞ্চম দিন তাকে কাঠের ওপর ফেলে চাবুক মারা হলো, যাতে তার হাড় ভেঙে যায়। ষষ্ঠ দিন তার চোখের সামনে তার অনুগত মারাঠা সেনাদের একে একে হত্যা করা হলো। সপ্তম দিন জিভ টেনে ছিঁড়ে নেওয়া হলো, যাতে তিনি আর ঔরঙ্গজেবকে বিদ্রুপ করতে না পারেন। আশ্চর্যের বিষয়, সম্ভাজি কাতর হলেন না। ঔরঙ্গজেবের কাছে একবারও দয়া ভিক্ষা করলেন না, বরং তার চোখে তখনও বিদ্রুপের হাসি। শেষ পর্যন্ত ঔরঙ্গজেব আদেশ দিলেন, সম্ভাজির শরীরকে কুচি কুচি করে কেটে ফেলা হোক, তার দেহাংশ বিভিন্ন শহরে পাঠানো হোক, যাতে মারাঠারা ভয়ভীত হয়ে পড়েন। কিন্তু যা তিনি ভাবেননি তাই ঘটে গেল। সম্ভাজির মৃত্যু তাকে অমর করে তুলল। যখন সম্ভাজির দেহের টুকরোগুলি প্রকাশ্যে প্রদর্শন করা হলো, মারাঠারা কেঁদে উঠলেন না, তাদের রক্ত আরও উষ্ণ হলো। তারা প্রতিজ্ঞা করলেন এই অপমানের প্রতিশোধ নেবেন তারা। মৃত্যুর আগে সম্ভাজির মুখে ছিল এক চিরন্তন হাসি, যেন তিনি বলছিলেন, আমি মরে গেলেও আমার চেতনা বেঁচে থাকবে। ঔরঙ্গজেব, তুমি ভাবছো আমি পরাজিত হয়েছি। ভুল। আমার মৃত্যু তোমার সাম্রাজ্যের পতনের সূচনা। ঠিক তাই হলো। সম্ভাজির মৃত্যুর কয়েক বছর পরই মারাঠারা পুনরায় সংঘবদ্ধ হলেন। ছত্রপতি শাসনের নতুন অধ্যায় শুরু হলো, যা ঔরঙ্গজেবের শেষ শক্তিকে চূর্ণ করে দিল। ছত্রপতি সম্ভাজি মহারাজ ছিলেন এক অমর বিপ্লবী, দুর্ধর্ষ যোদ্ধা, অবিনশ্বর প্রতিরোধের প্রতীক। তার মৃত্যু ছিল পরাজয়ের নয়, বরং এক নতুন সংগ্রামের জন্ম। তার শেষ নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে তিনি তার জাতিকে একবারের জন্য নয়, চিরকালের জন্য স্বাধীনতার পথে চালিত করলেন। তো এই ছিল আমাদের আজকের বিশেষ নিবেদন, ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের কাহিনী শার্দুল, গল্প পাঠে শ্রীময়ী ঘোষ। আমি আশা করব যে আজকের গল্প পাঠ তোমাদের খুবই ভালো লেগেছে। আর এরকমই ভালো লেগে থাকলে, মানে আজকের গল্প পাঠটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবে। তোমরা কিন্তু লাইক এবং কমেন্টের ক্ষেত্রে মানে খুবই কি বলবো, মানে লাইক এবং কমেন্টকে তোমরা খুবই এড়িয়ে যাও। আমি দেখেছি এটা। লাস্টের গল্পটায় লাইক এলেও কমেন্ট কিন্তু খুবই কম এসেছে। আমি ওই জন্য রিকোয়েস্ট করছি তোমরা কমেন্ট প্লিজ করো, কারণ কমেন্ট করলে যে বা যারা তোমাদের জন্য গল্প পাঠ করছে তাদের একটা মোটিভেশন আসে। আর ওই জন্যে বলবো যে প্লিজ তোমরা কমেন্টটা অবশ্যই করো। লাইক, শেয়ার এবং কমেন্ট মাস্ট। আর নিজেদের বন্ধুদের সাথে তো অবশ্যই শেয়ার করতেই হবে, নইলে কিন্তু আমার চ্যানেলে যে রিচটা সেটা বাড়বে না। তো তোমাদের বন্ধুদের সাথেও অবশ্যই শেয়ার করবে। আর যদি গল্পগুলো ভালো লেগে থাকে আর এরকমই নিত্য নতুন গল্প পেতে চাও, তাহলে আমার চ্যানেল ফেনোমেনাল আর্কাইভকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে অন করে রেখে অলে সিলেক্ট করে রাখো। তাহলে যখনই আমার চ্যানেলে নতুন গল্প আসবে সবার আগে কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছেই যাবে। তো আজকের জন্য এইটুকুই। দেখা হবে আগামী সপ্তাহে
আরও কোনো নতুন গল্প বা ফ্যান ফিকশনের সাথে। তো ততদিনের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবল থেকে এবং সর্বোপরি গল্পে থেকো।